একটি প্রজন্ম যাদের জন্ম হয়েছে 1997 থেকে 2012 সালে। এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকেই ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে। তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে। হ্যাঁ দর্শক, বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে। এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায়। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহাকে। আমরা ছাত্র রাজনীতির যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, তাদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এছাড়াও ছাত্র রাজনীতি নিয়ে তার কি চিন্তাভাবনা সেগুলো তার কাছ থেকেই জানবো। চলে যাচ্ছি আলোচনায়। তোহা, স্বাগত আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন সময় যাচ্ছে? জি, এখন একটু ব্যস্ত সময় যাচ্ছে, তারপরও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা তো 24-এর যে আন্দোলন সেখানে সক্রিয় ভূমিকা পালন করলেন, অংশগ্রহণ করলেন। সেই সময়ে কি কি বাধার সম্মুখীন হয়েছিলেন? আসলে আন্দোলন যখন শুরু হয় 24-এর কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই গণ অভ্যুত্থানের সূচনা। আমরা সেই সময় থেকেই কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। পরবর্তীতে যখন 17-18 তারিখে আমাদের উপর নির্মমতা চালানো হলো এবং আগস্টে এসে যে চূড়ান্ত উপাখ্যান, সে সময় পর্যন্ত আমরা সারা দেশে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। হামলা, খুন, গুম, আমাদের সহযোদ্ধারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। আমি যদি স্পেসিফিক কিছু ঘটনা বলি, যে আমি যখন ঢাকায় আন্দোলন করছিলাম, যাত্রাবাড়ি এবং চিটাগাং রোডের 2 দিনের ঘটনা। একদিন রাত 2টার দিকে আমি বাসায় ফিরতেছিলাম আন্দোলন শেষে। সে সময় এক ছোট ভাই ক্লাস 7-এ পড়া, সে আমার পতাকাটা নিয়ে ছবি তুলতে চাইলেন। ছবি তোলা শেষে সে বললেন যে ভাইয়া পতাকাটাকে আমাকে দিয়ে যান। আমি বললাম যে নারী ভাই, তোরে দিতে পারছি না, কাল সকালে আবার আমি শাহবাগে যাব। 2 দিন পর সেই ছেলেটার ছবি আমি ফেসবুকে দেখলাম, সে মারা গেছে। চিটাগাং রোডের একদিনের ঘটনা, যে আমি যেই অবস্থানে ছিলাম, আমার সামনেই 2 জন ছিল, 4 জন মারা যান সেদিন আমার চোখের সামনে। সে সময়টা হয়তো 10 সেকেন্ড যে কম বেশি হতো, গুলিটা আমার বুকে লাগতে পারতো। হঠাৎ একটু বাম পাশে সরে গেলাম, ও এসে দাঁড়াইলো, গুলিটা ওর বুকে লাগলো। কোন দিক থেকে গুলি আসলো আমরা বুঝতে পারিনি। এই ধরনের সময় আমরা ফেস করছি। সেই সময় ছাত্রলীগের ক্যাডাররা যে পরিমাণ আমাদের হুমকি দিতে, আমার কয়েকটা কল রেকর্ড 5 আগস্ট পরবর্তী সময়ে ফাঁস হয়েছিল যে কী ধরনের নির্মমতা আমরা ফেস করছি। যখন আসিফ ভাই, নাহিদ ভাইয়েরা 6 জন ডিবি অফিসে আটকা ছিলেন, সেই সময় ডিবি হারুন সহ অনেকে ডিবি অফিস থেকে আমাকে ফোন দিতেন যে আপনি এসে আমাদের দেখা করে যান, আপনি কোন অবস্থানে আছেন আমরা কিন্তু জানি যে কোনো সময় আপনাকে তুলে আনতে পারি, আপনার পরিবার আপনি কিন্তু রিস্কে পড়ে যাবেন। দেখা করলে কি হতো? দেখা করলে হয়তো কি ধরনের অফারগুলো পেয়েছিলেন? অফার অনেক জায়গা থেকে অফার পেয়েছিলাম, যে টাকা দেয়া হবে, আপনি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আপনাদের এস্টাবলিশ করে দেওয়া হবে, আপনারা আন্দোলন থেকে দূরে সরে আসেন। কিন্তু আমরা এই অর্থের কাছে হেরে যাই নাই। আমরা দেশ এবং জাতির জন্য 2018 সালের কোটা সংস্কার থেকে শুরু করে 24 পর্যন্ত আমরা সম্মুখ সারিতে থেকে আন্দোলন সংগ্রাম করে এসেছি। শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশের মানুষের জন্য কাজ করার অভিপ্রায় নিয়ে আমরা রাজপথে থেকেছি। এক্স্যাক্ট কোন জায়গা থেকে কি অফার পেয়েছিলেন? সেই এক্স্যাক্ট জায়গাটা কি? আমি আন্দোলনের স্পেসিফিক কিছু দায়িত্ব পালন করেছিলাম। 2018 সালের পর থেকে ছাত্র অধিকার পরিষদ সংশ্লিষ্ট সারা বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা 64 জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্ব দিয়েছে। এদের দেখভালের একটা আলাদা দায়িত্ব ছিল এবং কিছু বিশ্ববিদ্যালয়ে আমি স্পেসিফিকভাবে প্রতিদিন তার কী কী কর্মসূচি করবে সেই ধরনের প্ল্যান পরিকল্পনা দিতাম। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়টা আমি স্পেশালি দেখাশোনা করতাম। সেই জায়গায় থেকে যারা স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন, বেশ কিছু টিচার আছেন, তারা বলতো তোমাকে টিচার বানায় দেওয়া হবে, তোমাকে অমুক চাকরি দেওয়া হবে, এত কোটি টাকা দেওয়া হবে, তুমি আন্দোলন থেকে সরিয়ে আসো। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ এর সভাপতি নিউটন মোল্লা আমাকে অফার দিয়েছিলেন, তুমি টাকা নিবা নাকি তোমার জীবন নিবা, তোমাকে থামায় দিতে পারলে এই পুরা গোপালগঞ্জ সহ অনেক জেলার আন্দোলন থেমে যাবে। সে সরাসরি কলে বলেছিল, সে রেকর্ডটাও আছে, যে যদি তুমি না থামো তোমাকে অফার দেওয়া হচ্ছে, প্রথমে তোমাকে এস্টাবলিশ করা হবে, তোমাকে এত টাকা দেওয়া হবে, কিন্তু আমি সেটা গ্রহণ করিনি। তখন বলা হয়েছিল যে তোমাকে যে কোনোভাবে কিন্তু থামিয়ে দিতে পারি, তুমি শেষ হলেই পুরা এই জায়গার আন্দোলন শেষ। এই ধরনের বিভীষিকাময় দিনগুলো আমরা পার করে এসেছি সেই সময় তো বিভীষিকা পার করেছেন এবং আপনি রাজনীতির সাথেও জড়িত আছেন। রাজনীতিতে কিভাবে আসলেন?
2018 সালে আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। আমার তখন অ্যাডমিশন পরীক্ষা, যখন কোটা সংস্কার আন্দোলনটা চলে 8 মাস ব্যাপী, তখন কলেজ লাইফে আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটা তাড়না ছিল। তখন থেকেই আমরা চিন্তা করতাম যে সাধারণ শিক্ষার্থীরা পড়ালেখা করে, ভালো রেজাল্ট করে, একটা ভালো চাকরি করে, তার পাশাপাশি অন্যভাবে নিজেকে উপস্থাপনের একটা অভিপ্রায় ছিল। আমি যেমন বিশ্ববিদ্যালয় জীবন বা কলেজ জীবনে আদার্স অ্যাক্টিভিটিস এর সাথে প্রত্যেকটা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিলাম, যেটা আমাকে অন্যভাবে অন্য মাত্রায় নিজে দিয়েছে, সবার কাছে অন্য একটা পরিচিতি পেয়েছি। সেই জায়গাগুলো থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বা সাধারণ মানুষের জন্য কাজ করার একটা তাড়না আমার মধ্যে সবসময় ছিল। তখন দেখলাম যে 18 সালের কোটা সংস্কার আন্দোলন, এটা শিক্ষার্থীদের জন্য আন্দোলন হচ্ছে। আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হইলে আমি তো বড় ভাইদের সাথে যে দাঁড়াইতে পারি। জি, তার মানে আপনি রাজনীতিতে এসেছেন 2018 সালে? জি, তখন থেকেই। তারপর তখন কি সক্রিয়ভাবে রাজনীতি করতে পারতেন? তখন সেভাবে সক্রিয়ভাবে রাজনীতি করতে পারতাম না। আর তখন আমার মনে হইতেছে একটা প্ল্যাটফর্ম দরকার। আমি একা একা মানুষের জন্য কতটুকু কাজ করব, একটা প্ল্যাটফর্ম থাকলে সামগ্রিকভাবে কাজ করতে পারবো। সেই সময় থেকে 18 সালের পর ছাত্র অধিকার পরিষদে যুক্ত হওয়া, তখন আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হইতাম। আমি এলাকায় গেলে মার খাইতাম, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মার খাইতাম, রাজু ভাস্কর্যে আবরার ফাহাদের বিচার চাইতে এসে বা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটতে এসে আমরা মার খেয়ে হসপিটালে ভর্তি হয়েছি। আমার সহযোদ্ধারা আসিফ ভাই, নাহিদ ভাই সহ আক্তার ভাইরা, আমাদের মায়া আপু অনেকেই ছিলেন যারা 34 জন জেলে গিয়েছিলেন। জি, আচ্ছা, এখন আমি যদি সম্প্রতি একটি ঘটনার প্রতি আলোকপাত করি। ঘটনাটি ঘটে আর কি বেশ কিছুদিন আগেই আমরা দেখলাম যে একটি সামিট অনুষ্ঠিত হয়ে গেল এবং এটি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এই সামিটটি অনুষ্ঠিত হলো। ঠিক একই সময়ে যখন সামিট চলছে, আমরা দেখলাম বিভিন্ন বহুজাতিক যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে ভাঙচুরের ঘটনা দেখলাম, জুতা চুরির ঘটনা দেখলাম। তো এই ধরনের ঘটনা সামিট এবং সামিট চলাকালীন সময়ে যে এই ঘটনাটি ঘটলো, দুটা কিন্তু পরস্পর বিরোধী। তো এই ধরনের ঘটনার মধ্য দিয়ে আমরা আসলে পুরো বিশ্বকে কি ধরনের বার্তা দিলাম? আমরা কি তাদেরকে কোনোভাবে আকৃষ্ট করতে পারলাম? আসলে ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা প্রোগ্রাম ছিল। এই ধরনের অনুষ্ঠান কখনোই বাংলাদেশে হয় নাই, যেটা বিদেশি বিনিয়োগকারীদের খুব ভালোভাবে আকৃষ্ট করেছে। বিশেষ করে আশিক চৌধুরীর সেই প্রেজেন্টেশনটা আপনারা দেখবেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে একটা নির্দিষ্ট মহল সবসময় বাংলাদেশের যে কোনো ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশকে একটা বিতর্কিত করার চেষ্টা করতেছে বা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে রাষ্ট্রের ভালোর জন্য যে একটা বিনিয়োগ সামিট চলছে, সে সময় সেটাকে বিতর্কিত করার জন্য আমরা পাশাপাশি ফিলিস্তিন ইস্যু নিয়ে কিন্তু সারা দেশে এই প্রোগ্রাম চলছিল বা ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো। কিন্তু ওই মহলটার আমি যদি স্পেসিফিকভাবেই বলি যে ফ্যাসিবাদের পতন পরবর্তী সময় থেকে ফ্যাসিবাদের দোসররা তো বাংলাদেশের মধ্যে আছেন এবং তাদের কোটি কোটি টাকা এখানে রয়েছে, তারা বিভিন্নভাবে ইনভেস্ট করতেছেন। জুতা চুরির যে ঘটনাটা বা ভাঙচুরের যে ঘটনাটা, যে ছবিটা ভাইরাল হয়েছে আমরা দেখতে পেয়েছি, ছবিটা কিন্তু এআই দিয়ে তৈরি। আপনি জুতা চুরি করেছেন, ছবিটা এআই দিয়ে তৈরি, কিন্তু ঘটনাটি তো বাস্তব। হ্যাঁ, ঘটনাটি বাস্তব। আপনি ঘটনার প্রকৃত দোষীদের সামনে নিয়ে আসেন, ওই দাড়ি টুপিওয়ালা ছবি অ্যাড করে দিতে হবে কেন? প্রকৃত ঘটনাগুলো যদি সামনে নিয়ে আসেন বা প্রকৃত দোষীদের নিয়ে আসেন, তারা হতে পারে ছাত্রলীগের দোসর। আর আমাদের ওই মানসিকতা পরিবর্তন হয় নাই। আমাদের সুশীল শ্রেণী, বিশেষ করে শিক্ষিত সুশীলরা, তারা এই ভুল ইনফরমেশনগুলো দিয়ে আরও আমাদের উস্কে দিচ্ছেন। তাদের মধ্যেও তো সুশীল রয়েছে, বিশ্ববিদ্যালয়ের টিচার রয়েছেন, আওয়ামী লীগের দোসর অনেকেই, তারা স্টুডেন্টদের উস্কে দিচ্ছেন যে বাটা হচ্ছে ইসরায়েলের কোম্পানি, কিন্তু বাটা তো ইসরায়েলের কোম্পানি না। ইসরায়েলের কোম্পানিও যদি হয়ে থাকে তাহলে এটি তো সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিয়ে সেটিকে বন্ধ করার একটা প্রক্রিয়ায় যাওয়া যেতে পারত। ইসরায়েলের পণ্য বা কোম্পানিগুলো রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। রাষ্ট্র তো বলতেছে যে ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছেন, তারা স্টেটমেন্ট দিয়েছেন, তারা ইসরায়েলের পণ্য এবং কোম্পানির বিরুদ্ধেও একটা স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করতেছেন। বা আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছিলাম যে জনগণের আড়ালে রাতের অন্ধকারে ইসরায়েলের সাথে নানাবিধ চুক্তি করা হয়েছে, সেই চুক্তিগুলো বাতিল করতেছে। আপনার বক্তব্য শুনছিলাম, আরো কথা শুনবো। এই টপিক শেষ করতে আমার আরো কিছু বিষয় সম্পর্কে বক্তব্য শুনতে হবে, তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি, ততক্ষণ সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। তো আমরা কথা বলছিলাম, আমরা বহির্বিশ্বের কাছে কী ধরনের দৃষ্টান্ত দেখালাম বিনিয়োগের ক্ষেত্রে সেই বিষয় নিয়ে। তো সেই বিষয়টি এখনও শেষ হয়নি, আলোচনা চলছিল। আলোচনার মাঝখানেই আমরা বিরতিতে গিয়েছিলাম, আবারও ফিরছি আলোচনায়। আসলে আমরা খুব বেশি খারাপ দৃষ্টান্ত দেখাই নাই। বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ঘটেছে, কয়েক জায়গায় ভাঙচুর হয়েছে। এটা কিন্তু বহির্বিশ্বের সাথে খুব বেশি ভাবমূর্তি আমাদের নষ্ট হয় নাই, কারণ
ইসরায়েলকে তো আমরা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই না, ইসরায়েল একটা জঙ্গি সংগঠন। বাংলাদেশ কিন্তু বাংলাদেশের কোনো মানুষ বা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেয় না। ইসরায়েলকে স্বীকৃতি আমরা দেই না ডেফিনেটলি, কিন্তু এখানে যে ভাঙচুর হলো বহুজাতিক কোম্পানিগুলোর উপরে, তাহলে কি বহির্বিশ্ব থেকে যে ইনভেস্টররা আসে সেই ইনভেস্টররা কি বাংলাদেশে ইনভেস্ট করতে চাইবে? আমরা কিন্তু এটার ক্লারিফিকেশন করেছি যে ইসরায়েলকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা। তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে বিনিয়োগ, ভবিষ্যতে যেন এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা আর না ঘটে, এই যে অতিরিক্ত বাড়াবাড়ি বা ভাঙচুরের ঘটনা, এটা যেন ভবিষ্যতে আর না ঘটে, এই চেষ্টা করতে হবে। এই বাড়াবাড়ি ভাঙচুরের ঘটনা কিন্তু আমরা প্রায়শই দেখছি, সব জায়গায় দেখছি, এবং বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি রাস্তায় অবস্থান করতে এক এক ধরনের গোষ্ঠীর এক এক ধরনের দাবি দেওয়া, এর মাধ্যমে তো জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আর এই ঘটনাটিকে জনগণ এই ঘটনাগুলোকে কিভাবে নেবে, কি মনে করছেন আপনি? এই যে জনদুর্ভোগ বাড়িয়ে দাবি দেওয়া আদায়ের যে একটা কালচার আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই কালচারটি কিভাবে কাজ করবে? আমাদের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ হওয়ার কথা ছিল জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। সেখানে সকলে মিলে সকলে দল মতের ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেবে, এটা আমাদের প্রচেষ্টা ছিল। বা আন্দোলনের আগে আমরা এই একই ঐক্যমতে ছিলাম, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে যে যার স্বার্থে একটু দূরে সরে গিয়েছি, গিয়ে আমাদের ওই ঐক্যটা কিন্তু এখন আর নেই। সেজন্য বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা কাজে আমরা উদার দৃষ্টান্ত দেখাতে পারছি না। বলছেন যে বিভিন্ন দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য এখন নেই? না, এখন নেই। আগে আসে যে আপনার আন্দোলন প্রসঙ্গে, এখন মানুষের একটা এমন বিষয় হয়ে গেছে যে যেটাই হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকার এটার সমাধান করে দিবে। মানে আমার বাড়িতে আমার বউয়ের সাথে গন্ডগোল, সেটার দায় চাপাবো আমি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের কাছে। এরকম একটা বিষয় যে ছোট ছোট এমন বিষয় নিয়ে রাস্তায় নামা হচ্ছে, এটা গত 15 বছর ধরে কেউ বলতে পারে না। এখন তো বাংলাদেশ যে সরকার আসছেন তাকে তো একটু সময় দিতে হবে কাজগুলো করার জন্য। যৌক্তিক দাবি, ঠিক আছে, আমার সহযোদ্ধা ভাইরা, আমার শিক্ষার্থী ভাইরা বা আমার অভিভাবকরাই রাস্তায় আসতেছে, আমরাও সমর্থন জানাচ্ছি, কিন্তু এটা সুশৃঙ্খলভাবে করেন। আপনি একদিন দাবি জানাই গেলেন, এটা নিরসনের জন্য একটু সময় দিতে হবে। তো এই সময়টুকু দেওয়ার আমাদের ধৈর্য নেই। আমরা মনে করতেছি বাংলাদেশের পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন, একদিনে আমরা সব পেয়ে যাব। এই ধারণাটা আমাদের চেঞ্জ করতে হবে, আমাদের মানসিকতাটা এই জায়গায় পরিবর্তন করতে হবে। এর মাঝখানে আপনি একটি কথা বললেন যে আমাদের অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। তো আপনি তারও আগে একটি কথা কিন্তু বলেছেন যে বিভিন্ন দলগুলো যারা রয়েছে তাদের মধ্যে ঐক্য নেই। এই ঐক্য না থাকায় কি এই আন্দোলনে আরো বেশি উদ্বুদ্ধ করছে কিনা? সেটাও উদ্বুদ্ধ করছে অনেকটাই। আসলে আমরা 5 আগস্টের সময়টা দেখেছিলাম যে সকলের দল মত নির্বিশেষে একটা ঐক্যের ব্যানার ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ব্যানারে আমরা প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রতিনিধিত্ব করেছি, আমরা সারা বাংলাদেশে আন্দোলন করছি। পরবর্তীতে চাওয়া হচ্ছিল যে এরকমই একটা ব্যানার থাকুক, জাতীয় ঐক্যের সরকার বা জাতীয় ঐক্য। সেটা হয় নাই। 5 আগস্ট পরবর্তী সময়ে একটা দল বা নিরপেক্ষ ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, সেখানে ছাত্র প্রতিনিধি রয়েছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তারা নিজ নিজ স্বার্থে একটু একটু দূরে সরে গেছেন। সবাই চান যে ঐক্যটা আমার ছায়াতলে হোক, এই চাওয়াটা আমাদের পরিবর্তন আনতে হবে। উপমহাদেশের রাজনীতিটাই এমন, সবাই চান যে আমার ছায়াতলে এসে সবাই ঐক্য ধারণ করুক। এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি বা এনসিপির কথা বলি, তারা চাচ্ছেন হয়তো যে তাদের ছায়াতলে প্রত্যেকটা রাজনৈতিক দল এসে জাতীয় ঐক্য গঠন করুক বা সকলে মিলে একসাথে কাজ করুক। বিএনপি চাচ্ছেন যে আমরা হচ্ছে বড় রাজনৈতিক দল, আমাদের লিডিং পার্টি থেকে সবাই আমাদের ডালপালা হয়ে থাকুক। জামাতও এইভাবেই চান। এই জায়গাগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমরা দেখলাম যে 10 এপ্রিল স্বরাষ্ট্র উপদেষ্টা সুনামগঞ্জের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে জনগণ এই সরকারকে আরও আগামী 5 বছর ক্ষমতায় দেখতে চায়। আপনি কি চান? স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জরিপে আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস সরকারকে দীর্ঘ সময় চাচ্ছেন বা 5 বছর। আমরা এটাও দেখেছিলাম যে বিএনপি নেতা এশরাক সাহেব সেদিন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে জরিপ করেছিলেন, সেখানে নির্বাচন চান অতি দ্রুত, এমন ভোট পড়েছিল 7 থেকে 8 হাজার, এবং নির্বাচন চান না, কিছুটা সময় দিতে চান অন্তর্বর্তীকালীন সরকারকে, সেটাই ভোট পড়েছিল 4 লক্ষ বা 5 লক্ষের কাছাকাছি। এরকম যে বাংলাদেশের সেন্টিমেন্ট, জনগণের সেন্টিমেন্ট যে এই সরকারটা কিছু সময় থাকুক, বাংলাদেশে একটা কাঠামোগত পরিবর্তন এনে দিয়ে যাক। জি, উপদেষ্টাটা সেই জায়গা থেকে আপনার কথা শুনছিলাম, আরো কথা শুনবো, আমাদের আরো আলোচনা বাকি রয়েছে, তবে এ পর্যায়ে নিয়ে নিতে হবে আরো একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয়
দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা আলোচনা শুনছিলাম এবং সেই আলোচনায় আপনি বলেছেন যৌক্তিক সময়ের বিষয়টি। এই যৌক্তিক সময়টি আসলে কত সময়, যেই সময় নিয়েই অনেক বেশি অন্তর্দ্বন্দ্ব চলছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে। আপনার মতে যৌক্তিক সময় কতটুকু বা কতখানি হওয়া উচিত? আসলে জনগণের দৃষ্টিকোণ বা উপদেষ্টাদের কথাতে যেটা বুঝতে পেরেছিলাম যে 5 বছরের যে কথাটা বলা হচ্ছে, একেবারে 5 বছর অতটা সময় প্রয়োজন নেই। হয়তো 2 বছর সময় দিলেই একটা কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব। আর এই সময়টুকুতে রাজনৈতিক দলগুলো একটু ধৈর্য ধারণ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। যদি পরস্পরের সহযোগিতা থাকে তাহলে 2 বছর সময়ের মধ্যে অনেকখানি পরিবর্তন আনা সম্ভব বাংলাদেশের জন্য। কিন্তু বিএনপি অলরেডি বলেছে যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করা হয় তাহলে সেক্ষেত্রে তারা আন্দোলনেও যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিভাবে একই ধরনের ঐক্যে পৌঁছাবে এবং অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বলে আপনি মনে করছেন? বিএনপির কিছু কিছু নেতাকর্মী একটু বেশি উগ্রতা দেখাচ্ছেন এই বিষয়গুলোতে। আসলে তারাও তো নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন 15 বছর। তাদের চাওয়াটা ভুল না। একটা রাজনৈতিক দল, তারা তো চাইবেন নির্বাচন, তারা তো চাইবেন ক্ষমতা। তারা চান না যে ক্ষমতা থেকে দূরে থেকে জনগণের জন্য ভালো কিছু করতে বা জনগণের জন্য কাজ করতে। তারা চান ক্ষমতায় এসে তারপর জনগণের জন্য কাজ করতে। এদের রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য। আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে হয়তো বিষয়গুলো অন্যভাবে দেখি, কিন্তু তাদের কিছু কিছু নেতাকর্মী এই বিষয়গুলো নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছেন বলা চলে, বা বেশি উগ্রতা দেখাচ্ছেন। কিন্তু তাদের যে চেইন অফ কমান্ড বা তাদের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া প্রয়োজন এবং বাংলাদেশের কাঠামোগত পরিবর্তনে কিছুটা দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন, তারপর নির্বাচন। সিনিয়র নেতৃবৃন্দও এটা চাচ্ছে। ধরেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলো, ডিসেম্বরের রোডম্যাপ দিয়ে যদি পরের বছরের ডিসেম্বরের নির্বাচনের ঘোষণা দেয়, তখন আপনি কি করবেন? এত অস্থিরতা না নিয়ে এসে আপনাদের উচিত যে যতটুকু সময় প্রয়োজন এই সময়ের মধ্যে সহযোগিতা করেন। কাঠামো পরিবর্তনের মধ্যে আমরা শুনেছি একটি বিষয় এসেছে, সেটি হচ্ছে আপনার সংবিধানের যে পরিবর্তন। সংবিধান পরিবর্তন কি এত দ্রুত করা সম্ভব? আসলে সাংবিধানিক পরিবর্তনের আমাদের বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানটা যদি পুনর্লিখন হইতো বা একবারে ছিঁড়ে ফেলে দিয়ে আমরা যদি 5 আগস্টে বিপ্লব 8 তারিখে যখন শপথ গ্রহণ করা হয়, শপথ গ্রহণ না করে যদি সংবিধান ফেলে দিয়ে বলতাম যে আজ থেকে নতুন বাংলাদেশের জন্ম, তাহলে নতুন একটা সংবিধান রচনা করা সম্ভব হতো। কিন্তু বাংলাদেশের যে বাধ্যবাধকতা, তাতে জাতীয় সংসদ প্রয়োজন হয় সংবিধান পরিবর্তনের জন্য। আমরা একেবারে পরিবর্তন না করে পরিবর্তন বা পুনর্লিখনের যে বিষয়টা, কিছু কিছু বিষয় নিয়ে আমরা আলোচনায় রাখতে চাই এবং বাংলাদেশের জনগণের সাধারণ ভোটের মাধ্যমে আমাদের সংবিধানটাকে অনেকাংশে চেঞ্জ করে ফেলতে পারি। মানে জনগণের মতামত নিয়ে কিছুটা চেঞ্জ, যেটি জনগণ চায়। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আছি, তবে যেহেতু শেষ দিকে আছি এই মুহূর্তে জানতে চাইবো যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা চাই যে প্রকৃত শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা হোক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হোক। ছাত্র সংসদ নির্বাচন যদি দেওয়া সম্ভব হয়, তাহলে চাঁদাবাজ, খুনি, ধর্ষক কেউ আর নির্বাচিত প্রতিনিধি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ওই হল বাণিজ্য, ছিট বাণিজ্য, টেন্ডারবাজি করতে পারবে না। একজন ভালো মেধাবী শিক্ষার্থী প্রতিনিধিত্ব হয়ে আসবে এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের মাধ্যমে তাদের যে দাবি দেওয়া বা বিভিন্ন প্রয়োজন সেগুলো জানাতে পারবে। আমরা চাই যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ছাত্র রাজনীতির বিকাশ হোক এবং সারা বাংলাদেশে যে আসলে প্রকৃত জনগণের জন্য কাজ করার যে রাজনীতি, সেই রাজনীতিটা প্রতিষ্ঠা হোক। চাই যে তৃণমূলের যে জনগণ, আমার বাবা কৃষক, তিনি হচ্ছে কৃষি পণ্য বিক্রি করেন আলু 10 টাকা কেজিতে, আমি ঢাকায় এসে সেই আলু কিনি 60 টাকা 70 টাকা কেজিতে। কৃষকের ন্যায্য মূল্য ফিরে পাক, মজুররা তাদের প্রকৃত যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ হোক। সারা বাংলাদেশের সাধারণ মানুষ যে পরিমাণ স্যাক্রিফাইস করে রাষ্ট্রের জন্য, তাদের সেই সুনির্দিষ্ট বা তাদের যে মর্যাদা রয়েছে সেটা প্রতিষ্ঠিত হোক। চাই যে বাংলাদেশ একটা অন্য মাত্রায় যাক, যেখানে প্রত্যেকটা সেক্টরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। প্রতিটি নাগরিকের নাগরিক সুবিধা রাষ্ট্র প্রদান করতে বাধ্য থাকবে এবং রাজনীতিতেও আমাদের নেতাদের মধ্যে একটা জবাবদিহিতার জায়গা আসতে হবে। যেমন ভোট দিয়ে তারা নেতা নির্বাচিত করেন এবং ওই নেতাকে যেন তার কাজের জবাবদিহিতার আওতায় আনতে পারেন। বাংলাদেশ হোক একটা বৈষম্যহীন বাংলাদেশ, জবাবদিহিতামূলক বাংলাদেশ এবং ধনী গরিব সকল
শ্রেণী পেশার মানুষের সম্মিলিত বাংলাদেশ। আমরা এই নতুন বাংলাদেশকে দেখতে চাই। আমাদের প্রত্যাশাও সেটাই থাকবে, আপনারা যেন বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারেন। নতুন বাংলাদেশকে আমরাও নতুন রূপে দেখতে চাই, সুন্দরভাবে দেখতে চাই। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও এত সুন্দর আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো বিষয়ের সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন 21 টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।